এই হচ্ছে মির্জাফরের জাত, এরা হচ্ছে সাভারকারের উত্তরসূরি কাসেম সিদ্দিকী। তাই আমি মনে করি কাসেম সিদ্দিকী আর শুভেন্দু অধিকারী, আমি দুটোকে টাকার এপিট ওপিট মনে করি। তোমাকে ওই ছবিতে আর জুতোর মালা দেবে না, ডাইরেক্টই দেবে জুতোর মালা। আগামী দিন তুমি তৈরি হও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের এতটাই দশা খারাপ হয়ে গেছে যে কাসেম সিদ্দিকীর মতো লোককে নিয়ে একটা বড় পদে বসাতে হয়েছে। বুঝতে পারছেন? তার মানে তৃণমূলের অবস্থাটা এখন কোন জায়গায় পৌঁছে গেছে। বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এর বায়োডাটাটা একটু দেখুন, ব্যাকগ্রাউন্ডটা একটু দেখুন। কিছুদিন আগে বিজেপিতে যোগ দেওয়ার আগে তিনি কোথায় ছিল? তৃণমূল কংগ্রেসে ছিল। তৃণমূল কংগ্রেসের থেকে আমরা সবাই জানি, এই পশ্চিমবাংলায় সমস্ত রাজনৈতিক দলও জানে, এই পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস যে জিতে রয়েছে, তৃণমূল কংগ্রেস যে এই রাজ্য চালাচ্ছে, তাতে করে হিন্দু মুসলিম উভয়ের ভোটে তিনি জিতেছে ঠিকই, কিন্তু মুসলিমদের যে একটা 30-35% যে একটা ভোট আছে এই বাংলায়, 98% ভোট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছে। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু ছিল। শুভেন্দু মাথায় রুমাল দিয়ে গরুর গোস্ত খেয়েছে বাটি বাটি, এবং মাশাল্লাহ ইনশাআল্লাহ বলেছে। প্রত্যেকটা ইফতার পার্টিতে গিয়ে মোনাজাত করেছে। তখন ওর সনাতনী হিন্দুর কথা মনে ছিল না। গরু খেকো শুভেন্দুর তখন সনাতনী হিন্দুর কথা মনে ছিল না। যখন দিদি লাথি মেরেছে, দিদি শুভেন্দুর পাছায় লাথি মেরেছে, উনি তখন বিজেপিতে গিয়ে ওই যে সারদার টাকা খেয়েছিল, শুদ্ধ হলো। শুদ্ধ হওয়ার পরে এখন সনাতনী ভূত ওনার মাথায় জাগিয়েছে। তাই মুসলমানরা খুব খারাপ। তাহলে এতদিন ইফতার খেয়েছিলে, গরুর গোস্ত বাটি বাটি খেয়েছিলে, আবার কেতলিতে করে বাড়ি নিয়ে গিয়েছিলে, আহম্মদ ছোট লোক, তখন সার ছিল না তোমার? তখন মুসলমান ভালো ছিল। এই হচ্ছে মির্জাফরের জাত, এরা হচ্ছে সাভারকারের উত্তরসূরি। ঠিক এই কাজটাই কাসেম সিদ্দিকীও করলো। তাই আমি মনে করি কাসেম সিদ্দিকী আর শুভেন্দু অধিকারী, আমি দুটোকে টাকার এপিট ওপিট মনে করি। দুজনার কাউকে আমি বাদ দিতে পারি না। দুজনার মোটিভেশন এক। আজকে ওনার মাথায় সনাতনী চাপিয়ে, মুসলমান খুব খারাপ, মুসলমানকে দেশ থেকে তাড়িয়ে দেবে। আরে তোর জন্মটা হয়েছে কোথার থেকে? তুই আজকে যে থার্ড বার্ড এতটা পদে ছিলি তৃণমূলী থেকে, এত সয় সম্পত্তি করেছিস এই মুসলমানের বদৌলতে, ভুলে যাচ্ছ? হ্যাঁ, গরুর গোস্ত খাওয়া ভুলে গেছো তুমি না? মুসলমানরা এখন খারাপ হয়ে গেছে। ওই হিন্দু ভাইরাই তোমাকে টাইট দেবে। কৌস্তব বাগচিকে দেখছো না, তাড়া দিচ্ছে হিন্দু ভাইরাই তাড়া দিচ্ছে। শুভেন্দুকেও জুতোর মালা গলায় দিয়ে পেটাচ্ছে, দেখেছো না? উনি নিজেই বলছে জুতোর মালা আমার ছবিতে। আরে এ তো ছবিতে দিয়েছে, কদিন পরে দেখো শুভেন্দু তোমার ডাইরেক্ট গলায় দেবে এই হিন্দু ভাইরা, এই সনাতনী হিন্দু ভাইরা। তোমরা হিন্দুত্ব শেখাচ্ছ সনাতনী ভাইদের না? গরুর গোশ খেয়ে আর বাড়ি নিয়ে গিয়ে ভুলে গিয়ে এখন সনাতনী হিন্দুদের রক্ষা স্বার্থে তুমি নেমেছ। যারা প্রকৃত সনাতনী হিন্দু ভাই, যারা প্রকৃত সনাতনী, তারা বুঝে গেছে তোমার ছলচাতুরি। তোমাকে ওই ছবিতে আর জুতোর মালা দেবে না, ডাইরেক্টই দেবে জুতোর মালা। আগামী দিন তুমি তৈরি হও। শুভেন্দু অধিকারীকে বলছি। দেখুন, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল যেটা পাস হয়েছে, আমরা জানি এই বিলটা ওয়াকফ সম্পত্তি যে মুসলমানদের বিরুদ্ধে নয়, কিন্তু এই বিলটা পাশ করিয়েছে, এটা সংবিধান বিরোধী বিল। মানুষের যে একটা মৌলিক অধিকার, সেই অধিকারকে খর্ব করে এই বিল। আর্টিকেল 25, 26 সেটা ঘোষণা আছে। এবং ভারতবর্ষ জুড়ে আন্দোলন হয়েছে। শুধু মুসলিমরাই আন্দোলন করেনি, অনেক হিন্দু ভাইরা আন্দোলন করেছে, খ্রিস্টান ভাইরা আন্দোলন করেছে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই বিল প্রত্যাহারের দাবিতে আন্দোলন করেছে। তার বাইরে আমার পশ্চিমবাংলাও ছিল না, পশ্চিমবাংলাও আন্দোলন করেছে। মিডিলে আন্দোলন কিছুটা স্থগিত হয়ে গেছে। বিষয়টা এটাই জানতে চেয়েছে। তা আমরা তো সবাই জানি কেন হয়েছে, কিসের জন্য হয়েছে। আমাদের
আইএসএফের তরফ থেকে কিন্তু একটি বারের জন্য ওয়াকফ আন্দোলন বন্ধ হয়নি, আন্দোলন হচ্ছে, আগামী দিনেও হবে, যতক্ষণ না এই বিল প্রত্যাহার হবে। আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা এই বিলকে মানি না। এই বিল যতক্ষণ প্রত্যাহার না হবে আমাদের আন্দোলন চলবে। তাতে আমাদের অ্যারেস্ট করে, ফাঁসি দেয়, মেরে দেয়, গুলি চালায়, আর ডোন্ট কেয়ার, আমরা মরার ভয় করি না। তো বিষয় হচ্ছে কেন পশ্চিমবাংলা ঝিমিয়ে গেল আন্দোলনে। আমরা দেখেছি যে এই আন্দোলন একটা সংগঠিত হচ্ছিল বৃহৎ আকারে, যেটা কিনা আপনার ব্রিগেড মার্চ 26 তারিখ ঘোষণা হয়েছিল। সেই আন্দোলনটাকে রুখে দেওয়া হলো। এই আন্দোলন সংগঠিত হলে পশ্চিমবাংলায় সংখ্যালঘু মুসলিম, আদিবাসী, সনাতনী, হিন্দু ভাই থেকে শুরু করে কেউ কিন্তু বাড়ি থাকতো না। ওই 26 তারিখে যদি ওয়াকফ আন্দোলনটা ব্রিগেডের মাথা হতো, ব্রিগেড রেকর্ড তৈরি হয়ে যেত, পূর্বের রেকর্ড ভেঙে দিত এবং কলকাতা অবরুদ্ধ হয়ে যেত। এটা যখন মাননীয় মুখ্যমন্ত্রী জানতে পারল, তখন মাননীয় মুখ্যমন্ত্রী প্রচুর চেষ্টা করলো যাতে এই প্রোগ্রামটা না করতে পারে। অবশেষে সেটাই ঘটিয়ে দিল, প্রোগ্রামটাকে বানচাল করিয়ে দিল। কিন্তু আমরা আপনাদের মাধ্যমে বলছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুক ওয়াকফ আন্দোলন পশ্চিমবাংলায় হবে না, করতে দেবো না, যদি আন্দোলন করতে হয় দিল্লি গিয়ে করো। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে আমরা চারানা মূল্য দিই না। কারণ যে ওয়াকফ নিয়ে আন্দোলন কথা দিল্লি গিয়ে করতে বলছে, এই ওয়াকফ সম্পত্তি পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সহ তার ক্যাবিনেট মন্ত্রীরা বেশিরভাগ দখল করে রেখে দিয়েছে। ফিরহাদ হাকিম থেকে শুরু করে আরও তথ্য আমার কাছেও আছে, আমি দেখাতে পারি আপনাদের। তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি তো অবশ্যই বলবেন, কারণ এই ওয়াকফ নিয়ে আন্দোলন হলে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গদিচ্যুত হয়ে যাবে। ইনি 100% জানে, শুধু গদিচ্যুত নয়, তিনি জেল যাত্রাও তার অবধারিত। কারণ এই ওয়াকফ সম্পত্তি দিদিমণি সহ তার নেতা নেত্রী, তার ক্যাবিনেট মন্ত্রীরা দখল করে রেখে দিয়েছে। এবং যে সূত্র ধরে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট পাস হয়েছে, যে ওয়াকফ মাধ্যমে যে 2 জন করে নন মুসলিম বসানোর কথা ঘোষণা করেছে, বিল পাস হয়েছে, কিন্তু কোনো রাজ্যে কিন্তু এখনও ওয়াকফ অফিসে বসানো হয়নি কোনো নন মুসলিমকে। বিলটা পাস হয়েছে। আর দিদি কি করেছে, অলরেডি ওয়াকফ অফিসে 2 জন নন মুসলিম বসিয়ে রেখেছে। তাহলে বিষয়টা কি হলো? সে কি আন্দোলন করতে পারে? সে কি আন্দোলন করতে দেয়? এটা মুসলিম সমাজকে ভাবতে হবে, এটা সমস্ত সম্প্রদায়কে ভাবতে হবে। আজকে ওয়াকফ জবরদখল হচ্ছে, কালকে দেবত্ব সম্পত্তি জবরদখল হবে, হয়েছে তো অনেক জায়গায়, আমরা সব জানি। আজকের ওয়াকফ সম্পত্তির উপরে আরএসএসের অফিস বানাতে দিয়েছে, আমরা তো দেখতে পাচ্ছি সব। আজকে আরএসএসের কটা অফিস ছিল, আর আজকে কতগুলো অফিস হয়েছে এই দিদির বদৌলতে। দিদি নিজেই বলেছে তো বিজেপিকে ফান্ডে এনে লড়বো। বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো ফারাক নেই। অনেকের বুঝতে অনেক সময় লেগেছে, আমাদের বোঝাতেও সময় লেগেছে, কিন্তু এখন তো সেটা দিনের আলোর মতো পরিষ্কার যে দাদা আর দিদি দুজনাই যে বাইনারি সিস্টেম করছে, দুজনাই যে হিন্দু মুসলিম খেলা করছে, দুজনাই যে মন্দির নিয়ে খেলা করছে, এটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে। উন্নয়ন বলে এদের কাছে কিছু নেই। এরা মন্দিরের ফিতে কাটছে, এরা মসজিদের ফিতে কাটছে, এরা কর্মসংস্থানের ফিতে কাটে না। যেটা করার দরকার ধর্মীয় মানুষদের করার দরকার, যেটা সেই কাজগুলো রাজনীতির লোকেরা করছে। যে কাজগুলো রাজনীতি লোকের করার কথা সেইগুলো করছে না। কারণ এই দাদা এই দিদি যা প্রতিশ্রুতি দিয়েছিল মানুষকে, তারা তো সেই প্রতিশ্রুতি পূরণ করছে না। তারা এই প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে, যার ফলে মানুষের মুভমেন্টটাকে গড়ানোর জন্য এই সমস্ত নাটকগুলো করছে, নিজেদের টিকে থাকার জন্যে, টিকে রাখার জন্যে, আর আদানি আম্বানিদের সুযোগ করে দেওয়ার জন্যে ফ্যাসিবাদী নীতি নিয়ে। অতএব এদের কথা আমরা শুনছি না। আন্দোলন ভারতবর্ষ জুড়ে হচ্ছে, পশ্চিমবাংলায় হচ্ছে, আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে। আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীর
তত্ত্বাবধানে ওই ব্রিগেডের মাঠেই ওয়াকফ আন্দোলন হবে, আপনারা দেখে নেবেন। সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন আপনারা আন্দোলন করবেন না, এনআরসি বাংলায় হতে দেয়নি, চালু হতে দেয়নি, সেক্ষেত্রে ওয়াকফের যে জমিগুলো বাংলায় রয়েছে সেগুলো আমি দখল করতে দেবো না, কী বলবেন? হ্যাঁ, দিদি দখল করতে দেবে না, দিদি নিজেই দখল করে বসে রয়েছে। আজকে কালীঘাটের ওই যে টিপু সুলতান যে মসজিদ আছে কালীঘাটের ওই পাড়ে, টিপু সুলতান যে মাজার, সে মাজারে জানতো, মাজারে সব দোকান পাশেরই বসিয়ে দিয়েছে, সেখান থেকে হপ্তা আসে যান। তা তিনি কি রক্ষা করবে? এনআরসির সময় কি বলেছিল, কি করেছে এনআরসিটা, এনআরসির বিষয়ে কি বলেছিল? ঢপবাজি দিয়েছিল না? ঠিক ওয়াকফের বেলায় ঢপবাজি দিচ্ছে। ওই দিদির ঢপবাজিতে আর বাংলার মানুষ নাচছে না। দিদি এখন সে দেখতে পাচ্ছেন না, মানে একটা মানুষ যখন সমুদ্রে অথই জলের মধ্যে যখন সাঁতরাতে থাকে না, একটা খড়কুটো থাকলেও তাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের এতটাই দশা খারাপ হয়ে গেছে যে কাসেম সিদ্দিকির মতো লোককে নিয়ে একটা বড় পদে বসাতে হয়েছে। বুঝতে পারছেন? তার মানে তৃণমূলের অবস্থাটা এখন কোন জায়গায় পৌঁছে গেছে, এটাই হচ্ছে হাল অবস্থা। অতএব দিদি ভালো রকম বুঝতে পারছে 26-এ ঘটনাটা কি ঘটবে। উনি যতই রিপেয়ার করার চিন্তাভাবনা করুক, কোনো রিপেয়ার হবে না। 26-এ মসনাদ থেকে ওনাকে নামতেই হবে, মানুষ 14 তলা থেকে নামিয়ে ডাস্টবিনে ফেলে দেবে। দেখুন পশ্চিমবাংলায় যা গুন্ডারাজ চলছে, চোর জোচ্চুরি ধর্ষণ যে হারে চলছে, তাতে করে এখনকার এই প্রেক্ষাপটে বৃহত্তর জোট না হলে এই তৃণমূল আর বিজেপিকে হটানো মুশকিল হবে। নওশাদের একা কী করবে? আমরা দেখতে পাচ্ছি, আপনারা নিশ্চয়ই জানেন, মৌলালী যুবকেন্দ্রে কয়েকদিন আগে সংবিধান বাঁচাও প্রোগ্রাম হয়ে গেল। সেখানে সিপিএমের থেকে, কংগ্রেসের থেকে, আমাদের আইএসএফ থেকে নওশাদ সিদ্দিকী ভাইজান সহ আরও ছোট বড় দলের মানুষরা ছিলেন। একত্রিত হওয়ার প্রচেষ্টা চলছে, একত্রিত হবে। অতএব বৃহৎ একটা জোট হবে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে সমস্ত দল আছে সমস্ত দলকে নিয়েই একটা মহাজোট তৈরি হবে। এই মহাজোটই 26-এ ইলেকশনে লড়বে এবং এই মহাজোটের মাধ্যমে তৃণমূল আর বিজেপিকে পশ্চিমবাংলা থেকে নির্মূল করা হবে। এই জোটের ফয়সালা কবে মানুষ জানতে পারবে প্রকাশ্যে? খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন। এখনও 10-11 মাস বাকি আছে বিধানসভা ভোটের, তার প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা দেখছেন তৃণমূল বিজেপি বাদে যে সমস্ত দলগুলি আছে যারা তৃণমূল বিজেপির বিরুদ্ধে, তাদেরকে সংগঠিত করে অলরেডি সংবিধান বাঁচাও মঞ্চ যে মৌলালী যুবকেন্দ্রে হলো, আমরা সেখানে দেখতে পেয়েছি। অতএব প্রস্তুতি চলছে। ভোটের আগেই পুরোপুরিভাবে ঘোষণা হয়ে যাবে আশা রাখি। আমাদের উচ্চ রাজ্য কমিটি যে সমস্ত মানে নেতৃত্বরা আছে, তারা সর্বোপরি চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং মহাজোট হবে। আপনারা জানতে পারবেন, জানিয়ে দেবে আমাদের কেন্দ্রীয়ভাবে।